কোথা থেকে যেন সাইকেল করে একটা ছেলে এসে রাফিসার সামনে ব্রেক করলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি? বাকিটা বলার আগেই ছেলেটা চলে যায়। আজব! নিশু, দেখলি কেমন বজ্জাত ছেলে? কিভাবে ঝড়ের বেগে আসলো আর রকেটের বেগে ছুটে চলে গেল। দেখ, হবে হয়তো তোর কোনো নিউ আসি। হুম, কাজ কাম নাই তো মানুষের। এ হচ্ছে রাফিসা ইসলাম নুসরাত, বাবা মায়ের আদরের মেয়ে। আসলে বাড়ির ছোট মেয়ে, তাই আদর তাও একটু বেশি করে সবাই। ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ে। আর নিশান হচ্ছে রাফিসার ছোটবেলার ফ্রেন্ড। চলেন সবাই এবার গল্পে আসা যাক। পরের দিন ছেলেটি ঠিক একই কাজ করলো। এতে রাফিসা ভাবনায় পড়ে যায়, কে এই ছেলে আর এর উদ্দেশ্যটা বা কী। একদিন রাফিসা ছাদে কাপড় তুলছিল, হঠাৎ নিচে চোখ যেতেই অবাক হয়ে যায়, কারণ ওই দিন বাড়ির বাগানে সেই ছেলেটা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। এটা দেখে রাফিসা খুব রেগে। আপনারা ভাববেন কেন বজ্জা ছেলের পিছু করতে করতে রাফিসার বাড়ি পর্যন্ত চলে এলো। তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে জলদি ঘরে এসে কাপড়গুলো রেখে বাগানে যেতে নিল, কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কানা নাকি? হ্যাঁ, চোখে দেখেন না? উফ, আমার কোমরটা গেল রে আল্লাহ। সরি, আসলে আমি খেয়াল করি নাই। আরে রাখেন আপনার রাফিসার সামনে তাকিয়ে পুরাই থ হয়ে যায়। শ্যাম বর্ণের লম্বা একটা ছেলে, পরনে 3/4 অ্যান্ড গেঞ্জি, ঘাড়ে আবার একটা গামছাও আছে। আচ্ছা, এবারের মতো ক্ষমা করে দেন। আরে রাজ, তুমি কখন এলে? মায়ের কথায় নুসরাতের ঘোর কেটে যায়। নুসরাত ভেবে পায় না কে এই ছেলেটা, আর তার মা বা কিভাবে চিনল। আসলে আন্টি, আমি ভাড়া দিতে আসছিলাম। ঈদের জন্য সামনের মাসে আসতে পারবো না, তাই আগে দিতে আসছি। ও আচ্ছা। ভাড়া দিয়ে রাজ চলে যায়। আম্মু, কি? ছেলেটা কে গো? কে আবার? আমাদের ভাড়াটিয়া। তোকে তো এর কথাই বলেছিলাম, ইমরানের সাথে আমাদের নিচতলায় সিঙ্গেল রুমে থাকে। ও, এই ব্যাপার। নিজ রুমে এসে নিশাদকে ফোন করে সব বলে। এরপর শুরু হয় দুই বান্ধবীর গল্প, যা ফোনের টাকা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে। কিছুদিন খুব ভালোভাবেই যায়। এরপর একদিন হঠাৎ রাতের বেলা ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি রাজ, তোমাদের ভাড়াটিয়া। আপনি এত রাতে ফোন কেন দিয়েছেন? আর নাম্বারই বা পেয়েছেন কোত্থেকে? আসলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই ফোন দেওয়া। আমার বন্ধু হবে? না ভাইজান, আমার বন্ধুর কোনো দরকার নেই। ভাই? কেন? আপনি তো আমার ভাইয়েরই মতো। কিন্তু বাকিটা বলার আগেই নুসরাত ফোন রেখে দেয়, যার জন্য রাজের বড্ড অভিমান হয়। একটু পর একটা এসএমএস পড়ে রাজের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। আসলে এসএমএসটা নুসরাত বলেছিল। আম্মু আসছে, পরে কথা হবে, বাই। এইভাবে রোজ লুকিয়ে লুকিয়ে দুজনে কথা চলে। 7 মাস পর। জেনিফা, আমার মনে হয় রাজ আমায় লাইক করে। জেনিফা হচ্ছে রাফিসার খালাতো বোন। ওয়াও, এখন ভাইয়া যদি তোমায় প্রপোজেট করে তখন কি অ্যান্সার দিবে তুমি? আরে ধুর, আমার এসবে কোনো ইন্টারেস্ট নাই। এভাবে কেটে যায় আরও 1 মাস। একদিন হঠাৎই রাজ সরাসরি নুসরাতকে প্রপোজ করে। এরপর নুসরাত অনেক ভাবনার পরে যায়, কারণ সামনেই মেন এক্সাম, এর চক্করে পড়ে পড়াশোনার না কোনো ক্ষতি হয়ে যায়। তারপর আবার ভাবে যে ধুর, কি আর হবে, 2-3 মাস পর এমনি ব্রেকআপ করে ফেলবো। যাই হোক, সকল চিন্তাভাবনা ঝেড়ে ফেলে নুসরাত হ্যাঁ বলে দেয়। কিন্তু রাজ যখনই আই লাভ ইউ বলে বেচারি হাজার চাইলেও লজ্জা অ্যান্সার দিতে পারতো না। আর এভাবেই ওদের এই নতুন সম্পর্ক 1 মাস হয়ে যায়। রাফিসা, আমি ভাবছি কাল তোমার জন্মদিন এবং ঠিক তার পরের দিন আমাদের রিলেশনের 1 মাস হবে। চলো না বাইরে কোথাও সেলিব্রেট করি। এমনিতে আমরা বাসায় রোজ দেখা করি, এবার যদি বাইরে। আমতামতা করে শেষের কথাগুলো বলে রাফিসা তো রাজের অবস্থা দেখে মনে মনে হাসতে থাকে। ঠিক আছে, কিন্তু এ কথা এমন আমতা আমতা করে বলার কি হলো? না, ভাবলাম হয়তো তুমি রাগ করবে। পাগল একটা। রাফিসা ফোন করে তার দুই বেস্ট ঐশী ও সুমনাকে ডেকে নেয়। ওরা সবাই পদ্মর পাড়ে দেখা করে। আসলে রাজশাহী শহরটা পদ্মর পাড়েই অবস্থিত, আর পরিবেশটাও মনোমুগ্ধকর, সবুজে ঘেরা। আর তাই মানুষ তাদের অবসর সময়গুলো পরিবার পরিজনের সাথে উপভোগ করতে পদ্মার পাড়ে ছুটে আসে। এবারও তার ব্যতিক্রম নয়। রাজ নিজের সাথে 5টা গোলাপ নিয়ে আনে, যার মাঝে একটা হলুদ রঙেরও ছিল। তার পরিকল্পনা এই যে সে আজ সবার সামনে প্রিয় মানুষকে ভালোবাসি কথাটি বলবে। রাফিসাকে সামনে দাঁড় করিয়ে রাজ হাত ধরে চোখে চোখ রেখে বলে, হবে কি তুমি আমার মনের রানী?
তোমায় নিয়ে কাটাতে চাই বাকিটা জীবন। রাফিসা অবাক চোখে তাকিয়ে আছে। রাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটু গেড়ে বসে পড়ে সামনে ফুলগুলো দিয়ে বলে, আই লাভ ইউ। আর আশেপাশে কয়েকজন সিটি বাজানো শুরু করে দেয়। এদিকে ঐশী সুমনা ছবি তুলছে আর ভিডিও করছে, সাথে রাফিসাকে জলদি অ্যান্সার দিতে বলছে। বেচারি রাফিসা পড়েছে মহান ঝামেলায়। যে কথা সে লজ্জায় কোনো বলতে গিয়েও বলতে পারতো না, সেখানে আজ তো সবার সামনে বলতে হবে। এটা ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। তাই রাফিসা শয়তানি করে শুধু হলুদ ফুলটা নিয়ে বলে, ফ্রেন্ড থাকা ভালো, এত গভীরে গেলে সমস্যা। আমি কিন্তু ফান করছি না, সিরিয়াসলি পারপাসই করছি। হালকা রেগে কথাগুলো বলে রাফিসা, আর উপায় না পেয়ে আস্তে করে বলে, আই লাভ ইউ। কি বলে শুনতে পাইনি, জোরে বলো। আই লাভ ইউ টু। এবার একটু জোরে বলে আশেপাশে সবাই হাত তালি দেয়। তা দেখে রাফিসা একটু লজ্জা পায়। আর রাজ তো মহা খুশি। বিশ্বজয়ী হাসি ফুটে ওঠে তার মুখে। রাজ এবং রাফিসার দিনগুলো খুব আনন্দেই কাটছে। তারপর আসলো ফেব্রুয়ারি মাস, যাকে সবাই বলে ভালোবাসার মাস। অবশ্য ভালোবাসার কোনো দিন বা মাস নেই, এগুলি জাস্ট ফর্মালিটি। যাই হোক, 7ই ফেব্রুয়ারি রোজ ডে। বিকেলে রাজ পানি নিতে যাওয়ার বায়নায় সিঁড়িঘরে একটা রোজ রেখে যায় এবং রুমে গিয়ে রাফিসাকে মেসেজ করে বলে দেয়। কিন্তু রাফিসা যাওয়ার আগেই রোজটা রাফিসার বাবা নিয়ে বাসায় ঢুকে সবাইকে জেরা করতে শুরু করে দেয়। বেচারি রাফিসা ভয়ে কলিজা শুকিয়ে আসছে। আসলে কথায় আছে না, প্রেম করলে নাকি মানুষের বুদ্ধি বাড়ে, কিন্তু আমার মনে হয় প্রেমে পড়লে মানুষের কনফিডেন্সের সাথে মিথ্যে বলা শেখে। রাফিসা না ভেবেই বলে, আব্বু, ফুলটা আমার। তোমার মানে? আর বলো না বাবা, সুমনা আছে না, ওই ফুলটা দিয়েছে। আজ নাকি রোজ ডে, তাই। আর আমি ভুলে ফুলটা সিঁড়িঘরে রেখে পুরো বাড়ি খুঁজে মরছি। ও আচ্ছা, এই নাও। বলে বাবা চলে যায়। উফ, যাক, এই যাত্রা বেঁচে গেছি। বলে রাজকে মনে মনে বকতে থাকে। প্রাইভেট যাওয়ার নাম করে রাফিসা বাসা থেকে বের হয়ে সোজা রাজের সাথে দেখা করতে যায়। এরপর শুরু হয় দুজনের প্রেমালাপ। রাফিসা, হুম, গতকাল আমাদের সম্পর্কে 2 মাস হয়ে গেছে। এভাবে সবসময় তুমি আমার পাশে থাকবে তো? হুম, অবশ্যই। প্রমিস? ওকে, প্রমিস। এরপর হঠাৎ করেই রাজ রাফিসাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, হ্যাপি আগডে মাইজান। রাফিসা পুরাই অবাক, কারণ রাজ এমন কিছু করবে এটাও কল্পনাও করতে পারেনি। কিন্তু রাফিসা প্রথমে যতটা না অবাক হয়েছিল, এখন তার থেকেও বেশি ভয় পাচ্ছে, কারণ রাজের পা এত পরিমাণে কাঁপছে যে বেচারি দাঁড়িয়ে থাকতে পারছে না। আর রাফিসা খুব ভয় পেয়ে যায় রাজকে এমন অদ্ভুতভাবে কাঁপতে দেখে। বেচারি ভেবে পাচ্ছে না রাজের হঠাৎ কি হলো, তাই নীরবতা ভেঙেই বলে, এই কি হচ্ছে তোমার? এইভাবে কাঁপছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়। হসপি? রাফিসা বাকিটা বলার আগেই রাজ এক দৌড়ে ওখান থেকে চলে যায়। রাফিসা হতবাক হয়ে রাজের চলে যাওয়া দেখছে আর ভাবছে কি হলো এটা তার সাথে। আসলে ঘটনাগুলি এত জলদি হয়েছে যে বেচারি কিছুই বুঝে উঠতে পারছে না। রাজেরকে জড়িয়ে ধরা, তার ওপর এভাবে কাঁপতে থাকা, যে মনে হলো কারেন্ট শক খেয়েছে। উফ, সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। একটু পর বাসায় ফিরে এবং রাজ ফোন করে। এই, তখন তোমার কি হচ্ছিল? হ্যাঁ, আমাকে এইভাবে একা রেখে চলে আসলে কেন? খুব রেগে কথাগুলো বলল। না মানে আসলে কি? কখন থেকে মানে মানে করছো? যা বলা সরাসরি বলো, কোনো ভনিতা ছাড়া। আমি তো খান আর কি একটু নার্ভাস হয়ে গেছিলাম, তাই আর কি। খুবই করুণ সুরে কথাগুলো বলে চুপ হয়ে যায়। এদিকে রাফিসা রাগ কি করবে, রাজ এর কথা শুনে হাসিতে যেন থামার নামই নিচ্ছে না। এই তুমি এভাবে হাসছো কেন? তো আর কি করব তুমি বলো? আল্লাহ তখন যে কি দৌড়টা দিলে, দৌড়ে প্রতিযোগিতার নাম দিলে, শিওর প্রথমেই আসতা। যত খুশি মজা নাও। এক মাকে শীত যায় না, বুঝেছো? দিন আমারও আসবে। তা তখন আসবে, তখন দেখা যাবে। আপাতত আজ আমার দিন। আচ্ছা যাই হোক, আজ রাত 12টায় তোমার জন্য আমি নিচে কলতলায় অপেক্ষা করবো, জলদি আসবা। এত রাতে? অসম্ভব, আমি পারবো না। আমি এত শত জানি না, তোমাকে আশা লাগবে, আমি ওয়েট করবো, বাই। এইটুকু বলেই ফোন রেখে দেয়। আরে শোনো তো। ধুর, ফোন রেখে দিল। এখন আমি এত রাতে নিচে যাব কি বলে? উফ, ইচ্ছে করছে ওই বজ্জারটার মাথার চুলগুলো ছিঁড়তে। কেন যে প্রপোজ অ্যাকসেপ্ট করতে গেলাম, আল্লাহ। এই কই তুমি, কখন আসবা? আসছি, দাঁড়িয়ে থাকো। আর পারছি না গো, জলদি আসো শোনা, নাইলে মশাগুলো আমায় উড়িয়ে নিয়ে যাবে। তখন খুব ভালো হবে, এটাই তোমার জন্য পারফেক্ট শাস্তি। বলে ফোন রেখে দেয় রাফিসা। রান্নাঘরে গিয়ে দেখে জগে এবং কলসিতে পানি আছে।
তাই যতগুলো খালি বোতল আছে তা লোড করে ফ্রিজে রেখে দেয় এবং বাকি পানি ফেলে দেয়। আম্মু, এই আম্মু, কি হয়েছে? আমি একটু নিচে গেলাম, মেন গেটে তালা দিয়ে দিব, সাথে পানিও নিয়ে আসবো। কেন, জগে পানি নাই? না। আচ্ছা ঠিক আছে, যা। রাবিশা জলদি নিচে নেমে এসে দেখে রাজ সিঁড়ি ঘরে 3টা লাভ বেলুন নিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। রাবিশা আসার আওয়াজ পেয়ে রাজ সামনে ফিরে বেলুনগুলো দিয়ে বলে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপু। রাফিসা অবাক চোখে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। রাজ রাফিসার ব্যাপারটা বুঝতে পেরে হাঁটু গেড়ে নিচে বসে একটা রিং বের করে সামনে ধরে বলে। তুমি কি আমার ফিউচার ছেলেমেয়ের আম্মু হবে? কথাটা শুনে রাফিসার চোখ মুখে বিরক্তের ছাপ ফুটে ওঠে। রাফিসা ভেবে পায় না এমন সুন্দর একটা রোমান্টিক মুহূর্তে কেউ এভাবে প্রপোজ করে। লাইক রিয়েলি হু? রাজ এদিকে মুচকি মুচকি হাসছে রাফিসার অবস্থা দেখে। কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার দাও। এটা কোনো প্রপোজ হলো নাকি যে অ্যানসার দিব? খুব রেগে কথাগুলো বলল। অবশ্যই হয়েছে, তুমি তো বলছিলে অন্যরকম ভাবে প্রপোজ করতে। সিরিয়াসলি? তাই বলে এইভাবে? ধুর, মুডটাই নষ্ট হয়ে গেল। বাই। কথাগুলো বলে রাফিসা চলে যেতে নিলে রাজ হাত ধরে নেয়। আচমকা হাত ধরে টান দেওয়ায় রাফিসা রাজের খুব কাছে চলে আসে। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। রাফিসা সরে যেতে নিলে রাজ কোমর জড়িয়ে ধরে আবারও কাছে নিয়ে আসে। আলতো করে রাফিসার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় রাজ। রাফিসা যেন বরফের মতো জমে গেছে। হাজার চাইলেও না পারছে সরে যেতে আর না পারছে রাজকে ধাক্কা দিতে। দুজন যখন ভালোবাসার ডুব সাগরের সাঁতার কাটছে, এর মাঝে হঠাৎই গেট খোলার শব্দ হওয়ায় দুইজন দুই দিকে সরে যায়। রাফিসা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিচ্ছে। এক মুহূর্ত না থেমে দৌড়ে বাসায় চলে যায়। এই এক অদ্ভুত অনুভূতি যা বলে বা লিখে প্রকাশ করার মতো নয়। লজ্জায় রাফিসার মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করেছে। এদিকে রাজ মাথা নিচু করে চুল ঠিক করতে করতে চলে যায়। এভাবেই ওদের খুনসুটি ভরা ভালোবাসা চলতে থাকে। রোজ কারণে অকারণে ঝগড়া করা, পানি নেওয়ার বাহানায় কলতলায় দেখা করা, রাতে লুকিয়ে একে অন্যের সাথে খাবার শেয়ার করে খাওয়া, শীতের রাতে SMS-এ কথা বলা, চন্দ্রবিলাস করা, এছাড়াও লুকিয়ে লুকিয়ে রাজকে গোসল করতে দেখা, ছবি তুলে পরে ব্ল্যাকমেল করা তো আছেই। এই পরিমাণে লুচু মেয়ে আপনারা ভাববেন? সব মিলিয়ে প্রেম যেন পুরো জমে ক্ষীর, টেস্টি টেস্টি। এই শোনো না, সরি বললাম তো, আর এমন আর হবে না। রোজ রোজ এক কথা ভালো লাগে না। ব্রেকআপ। আমাকে আর তুমি ফোন দিবা না। বাই। এই তুমি কিছু হলে শুধু ব্রেকআপ করো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, তাতে তোমার কি? হ্যাঁ, দেখো, তুমি যদি আমার সরি অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু আমি এই শীতের রাতে পুকুর ধারে দাঁড়িয়ে থাকবো। তো থাক, এতে আমি কি করতে পারি? ওকে। রাজ ফোন কেটে দেয়। ফোন রেখে রাফিসা দেখে রাজ হাফ প্যান্ট সাথে জ্যাকেট পরা অবস্থায় পুকুর পাড়ে বসে আছে। 10 মিনিট পর। এই তুমি কি সত্যি আমার সরি অ্যাকসেপ্ট করবে না? না, করব না। এবার কিন্তু আমি পুকুরে ঝাঁপ দেবো বলে দিচ্ছি। তো দাও, কে বারণ করেছে তোমায়? আমি কিন্তু সিরিয়াস। মিটু। রাজ ফোন রেখে দিয়ে জ্যাকেট গেঞ্জি খুলে যেই ঝাঁপ দিতে অমনি রাজের ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে যা ভেবেছিল তাই, তার আব্বু আম্মু ফোন দিয়েছে। বলো কি হয়েছে? যা হবার হয়েছে। এখন জামা কাপড় পরে রুমে যাও, নয়তো মানুষ দেখে নেবে তোমার এই হিরো আলম বডি। কি এত বড় কথা? থাম, আমি বেশি খেয়ে দিয়ে মোটা হয়ে তোমায় দেখাবো। হাজার খেলেও তোমার গায়ে মাংস লাগবে না। তা তো সময় বলবে। অনেক দিন পর আজ রিকশাতে তারা পাশাপাশি বসেছে। হালকা বাতাসে রাফিসার অশান্ত চুলগুলো রাজের মুখের উপর চলে আসছে। রাফিসার চুল থেকে আসা ঘ্রাণটা মনে হচ্ছে রাজ ডুবে গেছে। কিন্তু আজ কিছুই সেই আগের মতো নেই। সব যেন এক নিমিষে বদলে গেছে। রেস্টুরেন্টে রাজ রাফিসার সামনাসামনি বসে খেতে বসলো। রাফিসা সেই কখন থেকে শুধু খাবার নাড়ছে, কিন্তু খাচ্ছে না, আর কি যেন ভাবছে। তুমি খাচ্ছ না কেন? রাজের কথায় রাফিসার ঘোর কাটে। কিছু বললে তুমি? রাজ রাফিসার হাত দুটি ধরে বলে। কি হয়েছে, এত কি ভাবছো আমায় বলো? রাজ, এটা আমার শেষ দেখা। আমার কথাগুলো বলতে গিয়ে ভিতরটা মনে হচ্ছে তুমি মুছতে গেছে, কিন্তু কিছু করার নেই। হয়তো নিয়তি চায় না আমাদের মিলো। রাফিসার কথাগুলো শুনে রাজের চোখের কোণায় পানি জমে যায়। তবে কি এই ছিল রাফিসার জরুরি কথা? তবে কি দিন শেষে মায়াবতীকে তার আর আপন করে কাছে পাওয়া হবে না? রাজকে এভাবে চুপ থাকতে দেখে রাফিসা যেন সহ্যই হচ্ছে না। রাগ অভিমান যাই হোক না কেন তা প্রকাশ করছে না। কি হলো রাজ, কথা বলছো না যে? রাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে। তুমি আমায় ভুলে যাবে তাই না? জানো রাজ, কিছু মানুষ
আছে যারা মনের মাঝে কষ্ট চেপে রাখতে খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণে হাসি দেখলেই মনে হয় না তাদের মনে অনেক কষ্ট। আসলে কি, জীবনে কারোর জন্য থেমে থাকে না, কিন্তু এই বেহায়া মন মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। তখন খুব বেশি কষ্ট হয় জানো। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। আর এই 3টা মাস দূরে থেকেও তোমাকে রোজ ফিল করতাম প্রতিটা মুহূর্তে। তুমি দূরে না গেলে হয়তো বুঝতেই পারতাম না আমি তোমায় কতটা ভালোবাসি। এতটুকু বলে রাফিসা আরও বলতে পারে না, কথাগুলো যেন জড়িয়ে আসছে। রাজ আজ নীরব শ্রোতাদের মতো শুধু শুনে যাচ্ছে। তার পাগলিটা যে তাকে এত ভালোবাসবে তা কখনোই কল্পনাও করেনি। একটু থেমে রাফিসা আবারও বলতে শুরু করে। ভুলে যাব, তাও আবার তোমায়? হাসালে। ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি রাজ, নিজের কাছে আগলে রাখার জন্য ভালোবেসেছি। সারা জীবন হাতে হাত রেখে চলার জন্য তোমার দুটো হাত ধরেছি। আমি অপেক্ষা করব তোমার জন্য। লাইফে সেটেলড হয়ে মাথা উঁচু করে পুরো ফ্যামিলি নিয়ে এসো আমার বাসায়। সেদিন যেন আমার বাবা মা তোমায় দেখে এটা না বলতে পারে যে তুমি কোনো কাজ করো না, বেকার, অকর্মা। কি আসবে তো, নাকি অন্যদের মতো ফাঁকি দিয়ে চলে যাবে? কথাগুলো বলে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রতি উত্তরে রাজ কি বলবে এটা শোনার জন্য। রাজ এতক্ষণ চুপ করে থাকলেও এখন পুনরায় রাফিসার হাতটা ধরে বলে, আমার উপর নাও, নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে তো নাকি? রাফিসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তোমার শুধু এই বিশ্বাসটাই রাখলে হবে। আজ থেকে দিন গুনতে শুরু করে দাও, খুব জলদি তোমার এই রাজকুমার তার রাজকুমারীকে নিতে আসবে। রাফিসার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। খাবার শেষে ওরা বেরিয়ে পড়ে এবং আবারও হাত ধরে হাঁটতে শুরু করে। হঠাৎ রাজের সেই 4 মাস আগের কথা মনে পড়ে যায়, যখন ওদের রিলেশনে সবে মাত্র 3 মাস 25 দিন চলছে। আজকের মতো সেদিনও এভাবে আসছিলাম, মাঝে মাঝে আমার আঙুল দিয়ে ওর হাতে তালুতে সুড়সুড়ি দিয়েছিলাম। রাফিসা আমার কাঁধে মিটিমিটি হাসছে। অতীত। হাসছো কেন? না, এমনি। জানো, মুচকি হাসা দুষ্টুদের লক্ষণ। আমি জানি যে আমি দুষ্টু। তবে রাফিসার ডাকে ভাবনার বিরক্ত হলো। এই শুনছো, অনেক দেরি হয়ে গেছে, বাসে যেতে হবে। একটু পর গেলে হয় না? না, বাসায় সবাই চিন্তা করছে। রাজ আর কিছু বলে না, রিস্কা করে দেয়। রাফিসা যাওয়ার আগে রাজকে জড়িয়ে ধরে সাথে রাজও দুজনে নীরবে কাঁদছে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়ে। একটু পর রাফিসার রিস্কা চলে যায় আর রাজ অসহায়দের মতো রাফিসার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আসলে 3 মাস আগে রাফিসা রাজের সাথে কথা বলতে গিয়ে ধরা পড়ে যায়। তাই রাফিসার বাসার সবাই রাজকে বাসা থেকে বের করে দেয় এবং রাফিসার থেকে দূরে থাকতে বলে। যাই হোক, আজ থেকে রাজের নতুন করে পথ চলা শুরু। যেভাবেই হোক তাকে প্রতিষ্ঠিত হতেই হবে তার মায়াবতীর জন্য। তাই চোখের পানি মুছে বাসায় ফিরে যায় এবং মাস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি পর্ব শুরু করে দেয়। দিনরাত এক করে পরিশ্রম করতে থাকে। এদিকে রাফিসা নিজেও তার পড়াশোনায় মন দেয়। যতই হোক সামনে তার অ্যাডমিশন, এতে কোনো খামখেয়ালি করলে চলবে না। তবুও বেহায়া মন যেন তার কথাই ভাবে। 10 বছর পর রাফিসা রুমে এসে খুব রেগে যায়। দেখে মনে হচ্ছে এখানে কোনো বড় ঘূর্ণিঝড় হয়ে গেছে। রাজ খুব জোরে চিল্লে রাজকে ডাকে। রাজ বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রাফিসার ডাক শুনে তাড়াতাড়ি রুমে এসে দেখে রাফিসা খুব রেগে আছে। রাফিসার এমন রূপ দেখে ভয়ে ঢোক গিলে বলে, কি হয়েছে? কি হচ্ছে তাই না? তোমাকে আমি বলেছিলাম বাবুদের দেখে রেখো, আর তুমি বারান্দায় গিয়ে ফোনে আড্ডা দিচ্ছিলে। বাহ, আমি সবেমাত্র ঘরটা গুছিয়ে গিয়েছিলাম। এই বাদর দুইটা সারা ঘরের অবস্থা কি করেছে দেখো। রাজ চোখ বুলিয়ে দেখে ঘরের অবস্থা করুণ হয়ে আছে। কোনো জিনিস আর নির্দিষ্ট স্থানে নেই। আসলে রাফিসা হয়েছে কি, অফিস থেকে ফোন আসছিল আর ওরা চিল্লাচিল্লি করেছিল, তাই আমি বারান্দায় গেছিলাম। আমি সত্যি খেয়াল করিনি, নাতে তুই। হয়েছে, আর বাড়িয়ে বাড়িয়ে মিঠেওয়ালা লাগবে না। না, বিশ্বাস করো। বাবু এদিকে আসো। এবার বলো কেন করছো এগুলো? আমি তোমাদের চুপ করে খেলতে বলেছিলাম না? বাবা বিত্তাত কলো এগুলো আনন্দ করেছে। না পাপা, আমি না এগুলা রুহি কলেতি। এটা বলতেই দুজনকে মারতে শুরু করে। কেউ কারোর থেকে কম না। একজন একটা মারলে অন্যজন যতক্ষণ না 2টা মারবে ততক্ষণ শান্তি নয়। রুহি আর আয়ান হচ্ছে রাফিসা ও রাজের ছেলে মেয়ে। এদের বয়স 4.5 বছর। দুজনের সেই পরিমাণে দুষ্টু। এই চুপ। রাজ দুজনকে ছাড়িয়ে নিয়ে বলল, এভাবে ঝগড়া করতে নেই। বাবা ও আগে মেরেছে আমায়। আমি কোথায় মারলাম? তুমি তো। একদম চুপ, আর একটা কথা বলবে না। 2টাকে চিড়িয়াখানায় নিয়ে বাঘের খাঁচায় রেখে আসবো বলে দিলাম।
এই চুপ, একদম নাকা কানা কাঁদবে না, চুপ। চাপ ঘর গোছাও, নয়তো আমি একাই তোমাদের নিশাদ খালামণির বাসায় চলে যাব। না, আমিও যাব। তো যা বললাম তা করো জলদি। রুহি, আয়ান, রাজ আর দেরি না করে তিনজনে মিলে সব ঠিক করে সবাই একসাথে নিশাদদের বাসায় যায়। এই 10 বছরে অনেক কিছু বদলে গেছে। রাজ প্রতিষ্ঠিত হয়েছে, রাফিসা ডক্টর হয়ে গেছে, ওদের বিয়ে হয়েছে 5.5 বছর। রুহি আয়ানকে নিয়ে ওদের সুখী পরিবার। মিতু, দেখ তো কে আসছে। মিতু নিশাদদের বাসায় কাজ করে। মিতুর দরজা খুলতেই দেখে রাফিসা, রাজ, আয়ান, রুহি আসছে। আরে আপা, আপনারা ভেতরে আসেন। তো মিতু, কেমন আছিস? এই তো আপা, ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি ভালো। নিশাদ কই রে? নিশান নিশাতের ছেলে। রাফিসাকে মামুনি ডাকে। নিশানের বয়স 4.5 বছর। রাফিসাকে আসতে দেখে দৌড়ে ছুটে চলে আসে। নিশান খুব ভালোবাসে রাফিসাকে। ওলে, আমার নিশাদ বাবাটা কেমন আছো? কেন বাবা? তুমি এত দিয়ে এত নাইকে। ও, এর জন্য বুঝি আমার বাবাটার আমার উপর রাগ হচ্ছে। খুব না করছি। সরি বাবা, এবারের মতো মামুনিকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। প্রমিত। প্রমিস। তবে তোমার জন্য আমার কাছে কিছু আছে। কি? আগে আমাকে চুমো দাও, তারপর দিব। সত্যি? মা নাও, এটা তোমার কিটক্যাট। বলেই কোলে তুলে নেয়। নিশান খুব খুশি চকলেট পেয়ে, পুরো ঘর দৌড়ে বেড়াচ্ছে। অন্যদিকে রুহি আর আয়ান এসেই নিশাতের কাছে চলে যায়। রাফিসার মতো নিশাতও রুহি আর আয়ানকে খুব ভালোবাসে। বাহ, ছেলেকে পেয়ে আমার কথা তো মনেই নেই দেখছি। মাম্মা দেখো, মামুনির টিকেট দিয়ে আছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা তুমি এখন না, বিকেলে খাবে। যাও, রেখে আসো। নিশাতের কথা শুনে বেচারার মুখের হাসি চলে যায়। হয়েছে, আর বকতে হবে না তোকে। দেখি মুস্কানকে আমায় দে। মুস্কান নিশাতের মেয়ের বয়স সবে মাত্র 40 দিন হয়েছে। কি সালিকা, কেমন আছো? এই তো ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাহ, মেয়ে তো পুরো তার বাবার মতোই হয়েছে। স্বভাবটাও হয়েছে বাপের মতো। সারা রাত জেগে থাকে আর সারাদিন ঘুমোয়। আচ্ছা, আমার বাদর দুইটা কই? ওরা তো মাম্মাম। তোমাদের আইসক্রিম খাওয়া শেষ হলো? দে তো। মাম্মাম, হ্যাঁ বাবা। আমি মুস্কানাকে কোলে দিব। কোলে নিবে? আচ্ছা, এখানে এসে বসো। আরে তুই পাগল নাকি? ও বললো আর তুই হ্যাঁ বলে দিলি? কোনো দরকার নেই, ও নিতে পারবে না, উল্টে ফেলে দিবে। না, আমি নিব। কিনবো না তো। মাম্মাম, বিস্তার বলো। উহ রাফু, একটু নিলে কিছু হবে না তো। নিশাত মুস্কানকে আয়ানের কোলে দেয়। বেচারা তো সেই খুশি, কিন্তু দুর্ভাগ্য হলো যা হয়। আয়ানের কোলে যাওয়ার একটু পরই মুস্কান কাঁদতে শুরু করে দেয়। এই না না, কাঁদে না। আমি তোমায় কিটকেট দিব, আইসক্রিম দিব, প্লিজ। তাও কাঁদে না। কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাও মুস্কানকে কাঁদতে দেখে বেচারার করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। আচ্ছা বাবা, ওকে আমায় কাছে দাও। না, দিব না। আয়ান, দিয়ে দাও। ও তোমার কাছে থাকতে চাচ্ছে না, তাই কান্না করছে, দেখছো না? এই মুস্কান, এবার কিন্তু আমি মাইল দিব। শুধু আমার কোলে আঁকলি কান্না করলে। এবার যেন মুস্কানের কান্নার বেগ আরো বেড়ে গেল। তুই যে পতা, সেটাও বুঝে গেছে। আয়ান বাবা, তুমি পরে কোলে নিও না হয়, এখন মাম্মামকে দিয়ে দাও। না, আমি দিব না। মাম্মাম কেন? ওকে না, আমার খুব ভালো লাগে। ওকে আমার সাথে নিয়ে যাব। হ্যাঁ। বাপ যেমন লুচুর হাড্ডি, ছেলেও হয়েছে তেমন। এখনই এমন, বাকি দিনগুলো পড়েই আছে। আচ্ছা বাবা, তুমি নিয়ে যেও, ওকে? আয়ান মুস্কানের 2 গালে চুমু খেয়ে বলে, এবার তো চুপ করলো। কেন? আম্মু যখন না করলে তখন বাবাও এভাবে তুমু দেয়। আর আম্মু? এই বাদর ছেলে, চুপ। এদিকে রাজ সাফিনের সাথে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে ছেলের মুখে এমন কথা শুনে লজ্জায় লাল গোলাপি হয়ে যায়। নিশাদ অ্যান্ড সাফিন তো হাসতে হাসতে গড়াগড়ি পাচ্ছে। রাফিসা লজ্জা পেয়ে এইখান থেকে চলে যায়। রাতে রাজ রুমে এসে দেখে বাবুরা ঘুমিয়ে আছে, কিন্তু রাফিসা নেই। বারান্দায় এসে রাফিসাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে। কি ভাবছো? ভাবছিলাম সময় কত তাড়াতাড়ি চলে যায়, সবকিছু কত পাল্টে গেছে, তাই না?
তা ঠিক, কিন্তু আমার ভালোবাসা কিন্তু একটু বদলে যায়নি, উল্টা আরো বেড়ে গেছে। রাফিসার মুচকি হেসে রাজের মুখোমুখি হয়। জানো রাজ, আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। আই লাভ ইউ রাজ। বলেই রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ রাফিসার কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ টু জান।